নমস্কার, শ্রমিক কথা আপনার সকলকে স্বাগত জানাই। দেখুন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হলো সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সংস্থা। এটা মূলত আমরা যেটা বলতে পারি সিপিএসি মানে হলো সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস। এবার মিনিস্ট্রি অফ স্টিল দ্বারা এটা পরিচালনা করা হয়। এবার দেখুন, এইটি কেন্দ্রীয় সংস্থা হওয়া সত্ত্বেও এই সংস্থাটি আউটসোর্সিং ওয়ার্কারদের প্রতি মোটেও ভালো না। এরা একটি স্বৈরাচারী শাসন চালিয়ে বিগত অনেক দিন ধরে, বিগত বলতে পারেন আপনি হয়তো 2 দশকেরও বেশি হয়ে গেছে, সেই সময় ধরে এনারা কি করছেন, আউটসোর্সিং যত ওয়ার্কার কর্মচারী রয়েছেন তাদেরকে কেন্দ্রীয় সরকার যে ন্যূনতম হারে যে বেতন দিতে হবে সেই বেতন না দিয়ে রাজ্য সরকার যে ন্যূনতম যে বেতন রয়েছে সেটা দিয়ে তার সাথে একটা ওয়েলফেয়ার অ্যালাউন্স অ্যাড করে তাদেরকে ভুগতান করছেন। এর মাধ্যমে একটি বৈষম্য দেখা দিচ্ছে। এই বৈষম্যটা কি রূপ, ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, কতটুকু পর্যন্ত ইএসআই সিলিং লিমিট যাওয়া উচিত, এই সব বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। আপনারা যদি চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি আছে অনেক ক্লিক করে দিন। আমি এরকমই অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হচ্ছে একটি কেন্দ্রীয় সংস্থা। এবার এর ভিতরে কাজ করা যত আউটসোর্সিং কর্মচারী রয়েছেন এই কর্মচারীগুলো ন্যূনতম যে মজুরি আছে সেটা রাজ্য সরকার যে ন্যূনতম মজুরি সেটা অনুযায়ী বেতন পেয়ে থাকেন। এইবার ওই বেতনটা কেন্দ্রীয় সরকার যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় যেটা দিল্লি গভর্নমেন্ট নির্ধারণ করে দেয়, একবার অক্টোবর মাসে ওটা রিভাইজ হয়, আরেকবার এপ্রিল মাসে ওটা রিভাইজ হয়। সেই হারে যে ন্যূনতম মজুরি সেটা কিন্তু দেয় না। এর ফলে দৈনন্দিন জীবনে যে মানুষ কর্মরত রয়েছেন, যারা কাজ করছেন, নিজের পরিবারকে সামলাচ্ছেন, ওই ব্যক্তিরা কিন্তু যথাযথ নিজেদের চাহিদা মেটাতে কিন্তু পারেন না। তাদের যথেষ্ট সেই পুষ্টি বা যে প্রয়োজনীয় জিনিস রয়েছে সেই জিনিসগুলো পাওয়ার জন্য তাদেরকে অনেক কঠোর পরিশ্রম আরো করতে হয়। মানে এই একটি জায়গাতে থেকে তাদের কিন্তু পোষায় না, আবার অন্যান্য জায়গাতে তাদেরকে কর্ম করে খেতে হয়। এর ফলে তাদের দৈনিক যে জীবন আছে তার মধ্যে অনেক রকমের প্রবলেম কিন্তু দেখা দেয়। দেখুন, মূলত সেল ইউনিটে যে কারখানাগুলি রয়েছে তার মধ্যে কয়েকটি আমি নাম বলবো, যেগুলো মূলত 5টি মেন ইউনিট রয়েছে। যেমন মনে করুন বোকারো, দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা, বার্নপুর। এই 5টি ইউনিটের মধ্যে শুধুমাত্র দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কেন্দ্রীয় সরকার যে ন্যূনতম মজুরি আছে সেটা নির্ধারণ করে ওখানে আউটসোর্সিং ওয়ার্কারদেরকে পেমেন্ট কিন্তু করা হয়ে থাকে। কিন্তু বাকি যে 5টি ইউনিট রয়েছে ওই 5টি ইউনিটের মধ্যে কিন্তু পেমেন্টটি করা মোটেও হয় না। এর ফলে আউটসোর্সিং ওয়ার্কার আর ম্যানেজমেন্টের প্রতি মাঝে মাঝেই বিরোধ প্রদর্শন দেখা দেয়। তাহলে চলুন আমি আপনাকে ওই জায়গাটি নিয়ে যাই, সেই জায়গাটা যেটা আমি লিখে পুরো ডিটেলসে রেখেছি সেই জায়গাটা আমি আপনাকে বুঝিয়ে দিই। উদাহরণস্বরূপ আমি আপনাকে একটা জায়গা বলবো, মনে করুন একটা কিচেন কিংবা ডায়েটারি ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করছেন আউটসোর্সিং ওয়ার্কার হিসেবে, তাহলে ম্যানেজমেন্ট কিভাবে একটা ওয়ার্কারকে আনস্কিল পেমেন্ট দিয়ে বছরের পর বছর শোষণ করে চলেছে। তাহলে চলুন সেই জায়গাটিতে যে এটা দেখে নেওয়া যাক। দেখুন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হচ্ছে সেল, ঠিক আছে। এবার কথা হচ্ছে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস সিপিএসি। মহারাত্না কোম্পানি মিনিস্ট্রি অফ স্টিল, এটি মহারাত্না কোম্পানি মিনিস্ট্রি অফ স্টিলের দ্বারা এটা সঞ্চালিত হয়। স্টিল, এবার দেখুন এটা ভারত সরকারের অন্তর্ভুক্ত। এবার কথা হচ্ছে 5টি এর প্রধান ইউনিট রয়েছে। 5টি ইউনিট হচ্ছে যেমন ইসকো স্টিল প্ল্যান্ট, আইএসপি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ডিএসপি, বোকারো স্টিল প্ল্যান্ট, বিএসএল, রাউরকেলা স্টিল প্ল্যান্ট, আরএসপি, ভিলাই স্টিল প্ল্যান্ট, বিএসপি। দেখুন, এটা মূলত একটি পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এর অর্থ একদিকে যেমন গভর্নমেন্ট আবার অন্যদিকে আধা গভর্নমেন্ট। মানে পিএসইউ হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এই ইউনিটগুলোর মধ্যে কিছুটা স্পেশাল ছাড় থাকে, এরা যদি চায় নিজেদের মতো করে। যেমন আমি আপনাকে বলছি, ওয়েজের মধ্যে যে বৈষম্যটা দেখা দেয় সেটা কিন্তু এখানে বরাবর কয়েক দশক ধরেই চলে আসছে। এবার এই অনুযায়ী আমি আপনাকে সাধারণ একটা উদাহরণস্বরূপ বলি। মনে করুন কিচেন আর ডায়েটারি ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করছেন তাহলে দেখুন পোস্ট মোটামুটি অ্যাপ্রক্সিমেট 20টা ওয়ার্কারের মধ্যে এটা ডিভাইডেড করা হয়। এবার কথা হচ্ছে দেখুন, যদি মনে করেন আপনি কাজ করেন তাহলে আপনার ক্যাটাগরি অফ এমপ্লয়, পোস্ট, কোয়ালিফিকেশন, স্কিল বেসড পে। এই যে স্কিল বেসড পেটা আছে এটা মোটেও দেওয়া কিন্তু হয় না। স্কিল বেসড পে এখনো পর্যন্ত কিন্তু দিচ্ছে না। এবার
কথা হচ্ছে একটি নতুন কোম্পানি বলে আছে HLL, এই কোম্পানি আন্ডারে সবকিছু চলে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এটা কিন্তু হসপিটালের ক্ষেত্রে, এছাড়া নতুন অন্য কোনো এমপ্লয়ার এটার পরিবর্তে আসতে পারে, এর সম্ভাবনা রয়েছে। এটা আমরা মোটামুটি 2030 মধ্যে এটা হতে পারে, এটার অনুমান আমরা করছি। এবার দেখুন এখানে যেটা রয়েছে ক্যাটাগরি অফ এমপ্লয়ি, দেখুন ম্যানেজার একটা পোস্ট, কোয়ালিফিকেশন 12 প্লাস এক্সপিরিয়েন্স, হাইলি স্কিলড। এবার স্টুয়ার্ডের ক্ষেত্রে দেখুন দুটো পোস্ট আছে, এখানে কোয়ালিফিকেশন 12 স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে, সেমি স্কিলড। আবার কুকের ক্ষেত্রে দুটো পোস্ট আছে, 12 স্কিলড। আবার অ্যাসিস্ট্যান্ট কুক দুটো পোস্ট, 8 পাস সেমি স্কিলড। বেয়ারার 6টা পোস্ট আর 8 পাস সেমি স্কিলড। এবার দেখুন মাসাজ বা ক্লিনার, যারা বাসন ধোবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা আনস্কিলড, বাকি যতজন রয়েছেন তাদের জন্য কিন্তু এটা স্কিলড। এবার 18 জনের মধ্যে যদি আমি ধরি, তার 18 জনের মধ্যে 14 জন স্কিলের মধ্যে আসছেন মোটামুটি, আর 4 জন আনস্কিলে থাকছেন। এবার দেখুন কোয়ালিফিকেশন যদি ডায়েটিশিয়ানে বলা হয়, তো ডায়েটিশিয়ান দেখুন নিউট্রিশন কমপ্লিট করার পর 1 বছর ডায়েটিশিয়ান কোর্স কমপ্লিট করতে হয়, তারপর যে উনি কিন্তু ডায়েটিশিয়ানের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যান। এবার দেখুন এখানে 18 ম্যান পাওয়ার ইজ কম্পালসারি, 18টা ম্যান পাওয়ার এখানে কম্পালসারি। এটা স্কোর স্টিল প্ল্যান্টের যে কোনো হসপিটালে হতে পারে, আবার এটা কিছু পরিবর্তন থাকতে পারে কিছু কিছু জায়গাতে। তো এর থেকে নিচে কিন্তু হবে না, 20টার বেশি হবে। দেখুন গ্রেটার দেন 20 বাট নট লেস দেন 20, 20 জনের বেশি থাকবে কিন্তু 20 জনের কম হবে না। এবার দেখুন এখানে আমি এই যে স্কিলের ব্যাপারটা এখানে লিখেছি, এটা কোথায় আছে। এবার কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে স্কিলের এই স্কিল বেসড পেটা কোথায় আপনি দেখেছেন, তাহলে স্কিল বেসড পেটা আমি দেখেছি দেখুন লেবার কমিশনের যে ওয়েবসাইট আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারা পরিচালিত। দেখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশন দ্বারা এটা সঞ্চালিত হয়। এবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নোটিফিকেশন দ্বারা এটা সঞ্চালিত যেহেতু হয়, তার জন্য দেখুন এটা ফিক্সেশন রিভিশন ডেটস, এটা ফিক্সেশন কখন হয়েছিল। দেখুন 2012 সালে এই যে এই জায়গাটা দেখছেন 107 MW2W12 2010 ডেট 9/4/2012, এই সালে এটা রিভিশন করা হয় প্রথমবার। দ্বিতীয়বার রিভিশন করা হয় এখানে দেখুন 29/12/2016 সালে। তো এই জায়গাটা আমি আপনাকে দেখিয়ে দেবো। এছাড়া আমি আপনাকে RTI ফাইল আমি করেছি, সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে এই জিনিসটা আমি এখানে মেনশন করেছি। এটা থাকা সত্ত্বেও কোম্পানি কিভাবে নিজেদের পোষণ নীতি চালিয়ে চলেছে, এটা খুবই নিন্দাজনক। এবার দেখুন আপনি যে নতুন যদি কোনো ওয়ার্ক অর্ডারের মধ্যে কাজ করছেন কোনো প্ল্যান্টের মধ্যে, তো যদি একদম নতুন ফ্রেশ ওয়ার্ক অর্ডার হয়, মনে করুন 2025-এর ওয়ার্ক অর্ডার, তাহলে আপনার জন্য একটা বেনিফিট এখানে কিন্তু রয়েছে। দেখুন ইএল মানে হচ্ছে আর্ন লিভ বা ইনক্যাশমেন্ট লিভ। এবার 365 ডেজ একটা বছরে থাকে, 52টা উইক অফ ডেজ থাকে, মানে 52 দিন আপনার ছুটি থাকবে, 6 দিন কাজ করবে, একটা ছুটি। এটা কিন্তু গভর্নমেন্টের রুল, এটা কম্পালসারি। এরপর দেখুন এখানে তার মানে 313 দিন আপনি ডিউটি করছেন, 313 দিনের মধ্যে প্লাস কোনো বছর যদি লিপ ইয়ার থাকে 366 দিন, তো 366 দিনে যদি লিপ ইয়ার থাকে তো ওই মোমেন্ট একটা দিন বেড়ে যায়, এখানে 314 দিন হয়। আবার দেখুন ফর 20 ডেজ অফ ওয়ার্ক 1 EL, দেখুন 5টা NH আছে, 5টা NH এর মধ্যে যদি আপনার থাকে তো 20 ডেজ ওয়ার্ক করলে এই ডেটগুলো কিন্তু আপনার কাউন্ট হয়ে যায়। এইটা আপনার উইক অফ ডেজ থাকে, এই উইক অফ ডেজটা ছাড়া আপনার এই ডেটগুলো যদি আপনি কাজ করছেন, মনে করুন NH এর মধ্যে আপনি কাজ করছেন, তো NH এর মধ্যে কাজ করলেও কিন্তু আপনার ELটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার এখানে দেখুন 20 দিন কাজ করার পর যদি আপনি EL পাচ্ছেন, তাহলে আপনি 313 দিনে ডিউটি করলে 15টা EL কিন্তু আপনার এক বছরে হয়ে যাচ্ছে, এক বছর কিন্তু 15টা EL। এবার 15টা EL থাকা ধরুন, এবার দেখুন এই জায়গাটা আনস্কিলড, আমি আইস্পিড সেলের ক্ষেত্রে বলছি। দেখুন আনস্কিলড ওয়ার্কারদের ক্ষেত্রে আমি এখানে যে নেট পেটা লিখেছি সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, অনুমানমূলক, এক্স্যাক্টলি এর থেকে কিছু টাকা কম কিংবা কিছু টাকা বেশি হতে পারে। এবার দেখুন আনস্কিলড ক্ষেত্রে 12,000 নেট পে মান্থলি, সেমি স্কিল ক্ষেত্রে 13,000 নেট পে মান্থলি, স্কিলড ক্ষেত্রে 14,000 নেট পে মান্থলি, আর হাই স্কিল ক্ষেত্রে 15,000 নেট পে মান্থলি। এবার দেখুন 15,000 টাকা অ্যাপ্রক্সিমেট দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, এটা আনস্কিলডের পেমেন্ট, আনস্কিলড ওয়ার্কারদের পেমেন্ট। তো এখানে এত বড় বৈষম্য কেন? এবার দেখুন দুর্গাপুর সেন্ট্রাল ওয়েজ রুল 1970, এটাও আমি আপনাকে দেখিয়ে দেবো, স্ক্রিনশটে আমি স্ক্রিনে লাগিয়ে দেবো, এটা আপনি দেখে নেবেন। এবার দেখুন বোকারো স্টেট গভর্নমেন্টের রুল ফলো করে, বার্নপুর স্টেট গভর্নমেন্টের রুল ফলো করে, রাউরকেলা স্টেট গভর্নমেন্টের রুল ফলো করে, ভিলা স্টেট গভর্নমেন্টের রুল ফলো করে। দেখুন সেল স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড একটি কেন্দ্রীয় সংস্থা, এই অনুযায়ী একটি নীতি নির্ধারণ করতে হবে কি এখানে আউটসোর্সিং ওয়ার্কারদেরকে যে ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকারের সমতুল দেওয়া উচিত বা দিতে হবে। এবার দেখুন যদি রাজ্য সরকার
ন্যূনতম মজুরি দেওয়া হয়, তাহলে কেন যারা কোম্পানির মধ্যে রয়েছেন তারা কেন সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েজটা নিচ্ছেন? তাদেরকে তো রাজ্য সরকার ওয়েজ দেওয়া উচিত, সেটাও রাজ্য সরকারের নীতি নির্ধারণ করুক, কিন্তু সেখানে করছে না। এবার কেন্দ্র সরকারের কাছ থেকে পুরো মূল নিয়ে সেখানে আবার রাজ্য সরকারের ওয়েজটা দেওয়া হচ্ছে। এখানে কিন্তু একটা বৈষম্যমূলক নীতি সেল ম্যানেজমেন্ট কিন্তু বরাবরই নির্ধারণ করে চলেছে। যেরকম কাশ্মীরের মধ্যে পেহেলগাঁওয়ে যে একটি অ্যাটাক হয়েছে, ওই অ্যাটাকের মাধ্যমে যেমন গভর্নমেন্টকে আমরা প্রশ্ন করছি যে এটা হলো কি করে, কিভাবে এটা হতে পারে, একটা এত ভালো টুরিস্ট প্লেস এখানটাতে এরকম একটা দুর্ঘটনা ঘটতে কি করে পারে, তার জন্য আমরা অবশ্যই অতি নিন্দা জানাই। তা দেখুন, এছাড়া আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে কিনা ইএসআই ফ্যাসিলিটি। মনে করুন আপনার যে ইএসআই কন্ট্রিবিউশন আছে, যদি আপনার ওয়েজটা বাড়ানো হয় তাহলে আপনার ইএসআই কন্ট্রিবিউশনটা কিন্তু হবে না। 21,000 টাকা তার সিলিং লিমিট। এবার দেখুন 21,000 টাকা যে সিলিং লিমিট আছে, এই সিলিং লিমিটটা আমরা ইএসআই কে জানাতে পারি নাকি এটা সেলকে জানাতে পারি? ইএসআই এর যে সিলিং লিমিট আছে সেটা গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ আছে কি সেটাকে 21,000 থেকে অ্যাটলিস্ট বাড়িয়ে 30-40,000 টাকা করা হোক। তার মধ্যে কি হবে, তাহলে প্রচুর পরিমাণে আরো নতুন নতুন নিউ কামার যারা আউটসোর্সিং কাজ করছেন তারাও আসতে পারবেন, তাদের মধ্যে ওই জিনিসটা দেখা দেবে, তারা এই ইএসআই ফ্যাসিলিটিটা ওঠাতে পারবেন। আর ইএসআই এর মধ্যেও যে জিনিসটা চলছে, যেটা একটা খারাপ জিনিস চলছে, ইএসআই গভর্নমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টের রুলে চলে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ইএসআই স্টেট গভর্নমেন্টের রুলে কেন চলে? এটা একটা অনেক বড় প্রশ্ন আমাদের কিন্তু এখানে আছে। এরপর দেখুন, আউটসোর্সিং ওয়ার্কার মানে এটা নয় যে ওই ওয়ার্কার পুরোপুরি ভাবে অশিক্ষিত, তাদের মধ্যে কিছু শিক্ষিত ওয়ার্কাররাও রয়েছেন। এবার সেই শিক্ষিত ওয়ার্কারদেরকে কোয়ালিফিকেশন অনুযায়ী কিছুটা প্রমোশন যদি দেওয়া যায়, সেই প্রমোশন দিকেও দেখতে হবে। যেমন একটা জায়গা রয়েছে, একটি কর্মচারী যদি কোনো একটা ডিপার্টমেন্টে 20 বছর কাজ করার পরেও আনস্কিল্ড নেচারের ওনার স্যালারি ওয়েজটা রয়ে গেছে, তার মানে এটা কিন্তু খুবই দুর্ভাগ্যপূর্ণ একটি ঘটনা কি ওই ওয়ার্কারের হাই স্কিল হয়নি, আর ওই ওয়ার্কার পার্মানেন্ট হয়নি, ওই ওয়ার্কারের মধ্যে কোনো গ্রোথ বা ওই ওয়ার্কারকে কিছু বেনিফিট বা কিছু ফ্যাসিলিটি সেল ম্যানেজমেন্ট কোনোভাবেই দিতে চায় না। এটা সম্পূর্ণ তোষণমূলক একটি নীতি নির্ধারণ করে চলে আসছে। এরপর একটা জায়গা হচ্ছে ওয়েজ কোড। ওয়েজ কোড মানে হচ্ছে একটি নিয়ম, ওই নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্কারকে তার বেতন তাকে দিতে হবে। সম আইন সমবেতন বা সমকর্ম সমবেতন। এবার দেখুন, একটি সেলের মধ্যে কর্মরত ব্যক্তি S1 থেকে S11 পর্যন্ত স্ল্যাবে যান, উনি কিনা রিটায়ারমেন্ট অবধি ওই ম্যানেজমেন্টের কাছে রইতে পারেন না, যদি না উনি সার্ভিস ছাড়ছেন, রিজাইন করছেন কিংবা অন্য কোনো ডিপার্টমেন্টে যাচ্ছেন। এবার সেই ক্ষেত্রে ওনার S1 S2 S3 করতে করতে ওনার S11 পর্যন্ত গ্রেড চলে যাবে। এইবার সেই জায়গাটাতেই কোনো এক এমন ব্যক্তি যিনি কিনা এক্সিকিউটিভ লেভেলে জয়েন করছেন, মনে করুন কোনো ডাক্তার, ওনার E0 থেকে শুরু হয়, E9 অবধি চলে যায় ওনার প্রমোশনের দ্বারা। তো এই যে বৈষম্যটি রয়েছে, এটা কেন? কোন একটি পার্টিকুলার ডিপার্টমেন্টে সাপ্লাই চেইনটি কেন বন্ধ হয়েছে? আউটসোর্সিং ওয়ার্কার মানে পুরোপুরিভাবে একটি কন্ট্রাক্টরে কেন চলে গেছে? এই জায়গাটা আপনাকে দেখতে হবে। যে জায়গাটাতে লং টার্ম জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে চালানো যেতে পারে, সেই জায়গাটাতে একটি সাপ্লাই চেইন নিয়ে আসুন, যে সাপ্লাই চেইনটা কিনা আউটসোর্সিং ওয়ার্কারদেরকে একটি সিকিউরিটি দেবে, তাদের জবের সিকিউরিটি যেন চলে আসে, সেই দিকটাতে আপনাদেরকে ধ্যান দিতে হবে, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। ওই জায়গাটা কিন্তু এখানে ঘাটতি দেখা দেয়। দেখুন, আউটসোর্সিং ওয়ার্কারদের যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেমটা আনার পরিকল্পনা হচ্ছে বা চলছে, সেখানে কিন্তু প্রচুর এমন এমপ্লয়াররা রয়েছেন যারা আনস্কিল ওয়ার্কারদেরকে সেমি স্কিল, স্কিল, হাইলি স্কিল করে রেখেছেন, কিন্তু তাদের পেমেন্ট কিন্তু ওই ওয়ার্কাররা কিন্তু পায় না। এইবার ওই ওয়ার্কারদেরকে কিছুটা ছাড় আপনাদেরকে দিতে হবে। সবই সুবিধা যদি সেলের পার্মানেন্ট এমপ্লয়ীদেরই থাকে, তাহলে আউটসোর্সিং ওয়ার্কারদের কি দায়, কি দোষ, কি তারা যত ছুটি রয়েছে সেই ছুটিগুলো পাবে না কেন? সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ছুটি তো 30, 40, 50 প্রচুর হতে পারে, কিন্তু সেই জায়গাতে আউটসোর্সিং ওয়ার্কারদের ছুটি এত নগণ্য কেন? যদি আউটসোর্সিং ওয়ার্কারদের দ্বারা সেল ম্যানেজমেন্ট চলেই যায়, তাহলে আউটসোর্সিং আছে না কেন? এবার একটা জায়গা হচ্ছে ন্যূনতম যে মজুরি রয়েছে, সেটা কেন্দ্র সরকার যা নীতি নির্ধারণ করবে, সেই ন্যূনতম মজুরি থেকে যেন কম না হয়, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই জায়গাটাতে আমাদের একটি ঘাটতি দেখা দিচ্ছে। এইবার এটা যদি পূরণ না হয়, তাহলে সমাজে চলাচল করা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে। কেননা দেখুন, 2026 সালের জানুয়ারি মাস থেকে 8th পে কমিশন কিন্তু লাগু হবে।
সেই অনুযায়ী এদিকেও কিন্তু তাদেরকে ধ্যান রাখতে হবে। কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতি মেনে সেন্ট্রাল যে ওয়েজ আছে সেই ওয়েজটা সেলের প্রত্যেকটি ইউনিটে লাগু করতে হবে। এছাড়া আউটসোর্সিং ওয়ার্কারদের ভালো ভরণ পোষণের জন্য তাদেরকে ওয়েলফেয়ার অ্যালাউন্সের সাথে কিছু এক্সট্রা অ্যালাউন্সও দিতে হবে, যেমন মনে করুন নাইট ডিউটি অ্যালাউন্স, ক্যান্টিন অ্যালাউন্স, ওয়াশিং অ্যালাউন্স, এইসব অ্যালাউন্সের মাধ্যমে তাদেরকে যেন তারা ভালোভাবে নিজের সঞ্চালনা করতে পারে জীবনযাপন, সেদিকে ধ্যান দিতে হবে। দেখুন এখনো পর্যন্ত আউটসোর্সিং ওয়ার্কারদেরকে তোষণমূলক নীতি নির্ধারণ করে যেভাবে শোষণ করা হচ্ছে, সেই শোষণের অনুযায়ী 80,000-এর বেশি ওয়ার্কার রয়েছেন যারা এই বেনিফিটটা কিন্তু মোটেও পাচ্ছেন না। আউটসোর্সিং যে ওয়ার্কারগুলো রয়েছেন সেই ওয়ার্কারদের ক্ষেত্রে যে জায়গাগুলো তো আউটসোর্সিং ওয়ার্কারই পুরোপুরি ডিপ্লয় হয়ে গেছে, এবার সেই জায়গাটাতে নতুন কোনো কোম্পানির পার্সোনাল যে আসবে সে কিন্তু আর নতুন রিক্রুট হয়ে আসবে না। সেই জায়গাটাতে যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে যদি সেই জায়গাটা কোনো একটি লং টার্ম জয়েন্ট ভেঞ্চারকে দেওয়া হয়, যে কিনা ওই মানুষগুলোকে আপ টু রিটায়ারমেন্ট অবধি সেই জায়গাটা দেখতে হবে কি সেই জায়গাটা সেই উপযোগিতা আছে কিনা, সেই জায়গাটার মধ্যে যদি কাউকে রাখা যায় আপ টু রিটায়ারমেন্ট অবধি, তাদের ক্ষেত্রে ওটা ভালো হবে কি তারা একটি জবের সিকিউরিটি পাবে। সেই জবের সিকিউরিটিটা কিন্তু এই সেল ম্যানেজমেন্ট মোটেও দিতে পারে না কোনো ওয়ার্কারদেরকে। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম এমপ্লয়াররা অনেক সময় মন মর্জি ভাবে যে কোনো ওয়ার্কারকে যখন তখন কাজ থেকে বের করে দিতে পারে। এই মন মানিটা কিন্তু যেন আর না হয় সেদিকে সেল ম্যানেজমেন্টকে ধ্যান দিতে হবে। সেল ম্যানেজমেন্টের কাছে মাত্র আর 4,810টা পার্সোনাল রয়েছে শুধুমাত্র স্ক্রু স্টিল প্ল্যান্টে। এই ক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে কোনো জয়েন্ট ভেঞ্চার লং টার্মের জন্য কোনো একটি এমপ্লয়ার যদি আসতে পারে সেই জায়গাগুলোতে যেখানে কিনা পুরোপুরিভাবে আউটসোর্সিং ওয়ার্কাররা রয়েছেন, তো একটি হাতে যদি থাকে তাহলে খুবই ভালো হয়। এক্ষেত্রে সমান বেতন, সমান আইন সবার জন্য সমান হবে। কিন্তু ম্যাক্সিমাম এমপ্লয়ার হওয়ার জন্য অনেক জায়গাতে অনেক বৈষম্য দেখা দেয়, যেটা কিনা মোটেও ভালো নয় ওয়ার্কারদের স্বার্থে। আউটসোর্সিং ওয়ার্কারদের ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম যেটা রয়েছে সেটাকে ইন্ট্রোডিউস করতে হবে সেল ম্যানেজমেন্টের মধ্যে। তার মধ্যে একটাই আপনাকে দেখতে হবে, যদি ইন্টারনাল ডিপার্টমেন্টের মধ্যে যদি এক্সাম নিয়ে কিছু মানুষকে সাপ্লাই করা যায়, তো সাপ্লাই তাদেরকে রিক্রুট করে নেওয়া অতি আবশ্যক। এর মাধ্যমে কিছু যুব সমাজ থেকে কিছু ওয়ার্কার আপনারা পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে তারা যেরূপ একটি জবের সিকিউরিটি পাবে, ওই রূপই আপনারাও কাজের একটি পারফেক্ট ওয়ার্কার কিন্তু এখানে পেয়ে যাবেন। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অনেক ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। ধন্যবাদ।